ওকে, আমরা সবার প্রথমে যে ট্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেবিল ট্যাগ নিয়ে। গতদিন কিন্তু আমরা টেবিল ট্যাগটা দেখানোর মতো সময় পেয়েছিলাম না। তো আমরা গতদিন বলছিলাম যে হেডের মধ্যে কি অংশ থাকবে এবং বডির মধ্যে কি অংশ থাকবে। যেহেতু টেবিলটা আমাদের ওয়েবসাইটে দেখানো হবে, সেজন্য আমরা টেবিলের কাজটা বডি ফ্রেমের মধ্যে করব। তো প্রত্যেকটা বিষয়ের জন্য এক একটা ট্যাগ আছে। আমরা যেহেতু আজকে টেবিল নেব, সেজন্য টেবিলেরও একটা ট্যাগ আছে। আমরা টেবিলের জন্য প্রথমে যে ট্যাগটা নেবো সেটাকে বলা হয় টেবিল। টেবিলটা স্টার্ট করলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে ট্যাগটা আমরা স্টার্ট করব সেই ট্যাগটাকে শেষ করে নেব। ক্লোজ করলাম। এই টেবিলের হচ্ছে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে হেডার, একটা বডি এবং একটা আছে ফুটার। এইচটিএমএল এর দুইটা পার্ট, একটা আছে হেড আর একটা বডি, কিন্তু টেবিলের আবার তিনটা পার্ট, একটা হেডার, বডি এবং ফুটার। তো প্রথমে যে আমরা যেটা নেবো সেটা হচ্ছে এইচটিএমএল হেড, সরি, টেবিল হেড। টেবিল হেডের জন্য আমরা যে ট্যাগটা নেবো সেটার নাম হচ্ছে টি হেড। টি হেড মানে হচ্ছে টেবিল হেড। টেবিল হেড নিলাম, টেবিল হেড ক্লোজ করে নিলাম। এবার টেবিল হেডের মধ্যে আমরা যেটা করতে হবে, টেবিল রো নিতে হবে। এখন রোটা কি, মনে করেন যে আমার কলাম আছে, হ্যাঁ, এটা একটা কলাম, পাশে আর একটা কলাম, তার পাশে আর একটা কলাম, এটাকে বলা হচ্ছে টেবিল রো। টেবিল হেডের মধ্যে আমরা সর্বপ্রথম যেটা নেবো টেবিল রো নেবো। টেবিল রোটার ট্যাগ হচ্ছে টি আর, এবং এটাকে আমরা শেষ করব। এবং এর মধ্যে আমরা আরেকটা নেব টেবিল হেড, ঠিক আছে, টি হেড। টি হেড এটাকে শেষ করব। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখি, এখানে কিন্তু কিছু নেই। কেন কিছু নেই? আমাদের কন্টেন্ট নেই, আমরা শুধু টেবিল গুলা নিয়েছি, তার মধ্যে কোনো টেক্সট দিইনি, বা টেবিলে যে একটা বর্ডার থাকে বর্ডারটা আমরা ফিক্স করি। আমাদের টেবিলের কোনো কিছু এখানে শো করছে না। ওকে, এবার আমরা যেটা করব, এখানে মনে করেন যে আমরা এমন একটা টেবিল বানাই যেখানে মনে করেন যে সিরিয়াল নাম্বার থাকবে, একজনের নাম থাকবে এবং তার একটা মোবাইল নাম্বার থাকবে। এজন্য প্রথম যে টেবিল রোটা আমরা নেব সেটার নাম দিলাম এসএল, মানে সিরিয়াল নাম্বার। এটাকে আমরা কপি করি, পেস্ট করি এবং আরেকটা পেস্ট করি। আরেকটা পেস্ট করার পরে আমরা দ্বিতীয়টা রোটার নাম দেবো কি নেম, তৃতীয়টার নাম দিলাম মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার। এখন আমরা ব্রাউজারে ভিজিট করি, দেখেন এখানে কিন্তু এগুলো এইভাবে শো করছে, ঠিক আছে। এই এসএল এর সাথে নেম লেগে আছে, নেমের সাথে মোবাইল নাম্বার লেগে আছে। এই সমস্যাটা সমাধানের জন্য আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। গতদিন আমরা একটা অ্যাট্রিবিউট নিয়ে অল্প কিছু কাজ করেছিলাম, যেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট, আপনাদের মনে থাকার কথা। তো আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট নেব এবং সেটা কোথায় নেব? টেবিলে। আমরা গতদিন কিন্তু দেখেছিলাম কিভাবে অ্যাট্রিবিউট নিতে হয়। 100%। এখন যদি আমরা ব্রাউজারে দেখি, দেখেন এটা কিন্তু পুরো একটা ব্রাউজারে অটোমেটিক্যাল একটা স্প্লিটে ভাগ হয়ে গিয়েছে। এখন আমরা যদি চাই এটা একটা বর্ডার আসুক, ঠিক আছে, যে আমরা তো বুঝতে পারছি না যে সিরিয়াল নাম্বারের বর্ডারের এরিয়াটা কতটুকু, নেমের বর্ডার এরিয়াটা কতটুকু, বা মোবাইল নাম্বারের বর্ডার এরিয়াটা কতটুকু। এজন্য আমাদেরকে স্টাইলের মধ্যে আরেকটা সিএসএস করতে হবে, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার আমরা 1 পিক্সেল নেব এবং এটা অবশ্যই সলিড হতে হবে। কালারটা ব্ল্যাক রাখি, ব্ল্যাক। এখন আমরা যদি ব্রাউজারটা আবার রিলোড দিই, দেখেন এখানে কিন্তু চলে আসছে।
এটুকু তো সবাই ক্লিয়ার। এবার আমরা যেটা করব, টি হেডের কাজ শেষ আমাদের, আমরা টি বডির কাজ করব, এবং টি বডি শেষ করব। সেম ভাবে আমরা এটুকু কপি করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এখন আমরা সিরিয়াল নাম্বারের এখানে এটা 1 নাম্বার সিরিয়াল দিলাম, তারপর একজনের নাম লিখি, স্যার মোবাইল নাম্বার একটা দিই, 017 দিলাম। এখন যদি আমরা ব্রাউজারে যাই, এই যে এখানে দেখেন আমরা কিন্তু যে বর্ডারটা নিয়েছি সেটা কিন্তু পুরো টেবিলটাকে নিয়েছি। এই বর্ডারটা কিন্তু পুরো টেবিলটাকে নিচ্ছে, কিন্তু আমরা যদি চাই আমরা প্রত্যেকটা রোকে বর্ডার দেব, প্রত্যেকটা রোকে বর্ডার দেব, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে একটা স্টাইল দিতে পারি, স্টাইল। আচ্ছা, এটা আমরা কপি করে দিই। কি হলো? হুম, এই যে দিয়ে দিচ্ছি তো। দিয়ে দিচ্ছি। হুম, তো এখানে দিই। আচ্ছা, এই যে দেখেন এখন কিন্তু আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা রোতে স্টাইল কাজ করছে। এখন এইভাবে তো আমাদের একটা নাম থাকবে না, আরো কয়েকটা নাম থাকবে। আমরা এগুলা কপি করে, হ্যাঁ, তিনটা নিলাম। ও সরি, এটা না, আমরা হেডের মধ্যে কাজ করছি না, আমরা বডির মধ্যে কাজ করছি। এখন যদি আমরা রিলোড দিই, দেখেন সবাই একে একে জয়েন করছে, সবাইকে বললাম একসাথে জয়েন করতে কাজের মাঝখানে। ওকে, এখন দেখেন এই যে এখানে আমাদের অলরেডি তিনটা ইনফরমেশন কিন্তু আছে, আমি ইনফরমেশন গুলো একটু চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। 2 নাম্বার, 3 নাম্বার। ওকে, এবার দেখেন এই যে আমাদের কিন্তু তিনটা যে আলাদা আলাদা ইনফরমেশন দিয়েছে টেবিলে, সেই ইনফরমেশন গুলো কিন্তু এখানে শো করছে। এখন আচ্ছা, আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? একটু একটু সাড়া দেন প্লিজ। কারো কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, ধরে নিলাম কারো বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, ঠিক আছে। তারপর আমাদের যেটা করতে হবে, আমরা করবো হচ্ছে টেবিল ফুটার। টেবিল ফুটারটা হচ্ছে কি ফুট, মানে এখানে আমরা উপরে ইনফরমেশনটা দিয়ে দিই।
সোহেল, আমি একটা ক্লাস নিচ্ছি, হ্যাঁ একটু পরে ফোন দিচ্ছি। আমার ছবিটা তোমার হোয়াটসঅ্যাপে আগে দেওয়া ছিল। আচ্ছা, গুগলে আমার নাম লিখে সার্চ দাও, আতিকুর রহমান ফরাজি লিখে যে কোনো ছবি আসলে ম্যাচ দাও। আচ্ছা, টেবিল নিয়ে কি কারো কোনো সমস্যা আছে, কমপ্লেন আছে? আচ্ছা, আমরা একটা বিষয়টা বলে দিই। এই টেবিল হেড তো বুঝতে পারলেন, টেবিল ফুটারও বুঝতে পারলেন, তো টেবিল বডিও বুঝতে পারলেন, তো টেবিল ফুটারটা কিসের জন্য? আমি কিন্তু এখানে টেবিল হেডারের যে ইনফরমেশনটা আছে ওইটাই ফুটারে দিয়ে দিয়েছি। কিন্তু আপনাদের এখানে ফুটারটা শেখানোর কারণ হচ্ছে এই, যখন মনে করেন করেন আপনি একটা হিসাব নিকাশের বিষয় আসবে, মনে করেন যে এখানে সিরিয়াল নাম্বার থাকলো, এখানে নাম থাকলো, এখানে একটা অ্যামাউন্ট থাকলো, শেষে একটা টোটাল অ্যামাউন্টের দরকার হবে, তাই না? যখন আপনি অ্যামাউন্টটা হিসাব করবেন তখন টোটাল অ্যামাউন্টের দরকার হবে। ওই জিনিসটা আপনারা টেবিল ফুটারে ব্যবহার করবেন। এই জন্য আর কি আমরা টেবিল ফুটার নিলাম। টেবিল টেবিল নিয়ে কি কারো প্রবলেম আছে? ভাই এখন কোনো প্রশ্ন করা যাবে? আপনি যদি একটু ভিএস কোডটা একটু দেখান। আপনি প্রথমে যে টেবিল হেড দিয়ে যেটা করলেন, পরের প্যারাতে আপনি যে টেবিল এখানে ডাটা দিলেও তো হয়, টিডি দিলেও তো হয়। এটাই বলছিলাম আর কি। তবে এই যে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনালি সিস্টেমেটিক যেটা আর কি, বুঝতে ও, পারছেন? টিডি দিলে হবে, টেবিল টিডি অর্থাৎ টেবিল ডাটা। জি জি জি। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পরের একটা ট্যাগ নিয়ে আলোচনা করি। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আমি দেখেন গতদিন যখন প্রথমে কোড লিখছিলাম তখন কিন্তু এইভাবে স্পেস বা ট্যাব দিয়ে লিখছিলাম না। আজকে আমাদের ক্লাসটা কিন্তু স্ট্রাকচার বেস। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এবং আমার কোডটা ক্লিয়ার হওয়ার জন্য আমি কিন্তু প্রত্যেকটাতে ট্যাগ ট্যাব ইউজ করছি। কেন ট্যাব ইউজ করছি? কারণ হচ্ছে এই যে বডি, বডি দেখেন এখান থেকে এই পর্যন্ত বডি, এই বডির মধ্যে কি আছে? বডির মধ্যে টেবিল আছে, দেখেন এই পর্যন্ত টেবিল। মানে টেবিলের মধ্যে দেখেন হেড আছে, হেডের মধ্যে আবার টেবিল, টেবিল রো আছে, তার মধ্যে টেবিল হেড আছে, আবার বডি আছে, এরকম মানে স্ট্রাকচারটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এভাবে স্পেস দিয়ে মানে ট্যাব দিয়ে লিখেছি। আপনারাও যখন কোড করবেন অবশ্যই চেষ্টা করবেন এভাবে ট্যাব দিয়ে লেখার জন্য। তাহলে আপনাদেরও পরবর্তীতে এই প্রজেক্টটাকে আপডেট করতে সুবিধা হবে, এবং পরবর্তীতে যদি অন্য কোনো ডেভেলপার এই কোডটাকে আপডেট করতে চান তার জন্য সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার। এই যে দেখেন আমি উপরেও যেটা দিয়েছি হেড, হেডের মধ্যে দুইটা জিনিস আছে, একটা টাইটেল আছে আর একটা আমাদের ফেভিকন আছে। এই জন্য দেখেন ফেভিকন আর টাইটেলের ইয়েটা কিন্তু কোডটা কিন্তু সমান। এই যে দেখেন এই টেবিল, এই টেবিলের ভিতর পরে কিন্তু আর আমরা কিছু লিখিনি, যার জন্য টেবিলের পরে আর কিছু নেই। এই যে দেখেন টেবিল ফুটার বা টেবিল বডি, টেবিল টেবিল হেড গুলা সবগুলা টেবিলের মধ্যে আছে, এই জন্য প্রত্যেকটা সেম সাইজে আছে। স্ট্রাকচারটা কি বুঝতে পারছেন? এর আগে ফিগমা ক্লাসের সময় মেবি আপনাদেরকে বোঝানো হয়েছিল যে কোন ডিভের মধ্যে কি আছে বা কোন সেকশনের মধ্যে কোন কন্টেন্টটা আছে, এরকম কিছু বোঝানো হয়েছিল না? দুই ভাই। হ্যাঁ, ওই ওই সেম ভাবে দেখেন আমরা এবার লিখছি যে আমরা প্রথমে একটা বডি নিয়েছি, বডির মধ্যে টেবিল নিয়েছি, তার মধ্যে হেড নিয়েছি, এবং টেবিলের মধ্যে আবার বডি টেবিল বডি নিয়েছি, আবার টেবিলের মধ্যে টেবিল ফুটার নিয়েছি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে আরেকটা ট্যাব ট্যাগ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এ ট্যাগ বা অ্যাট্রিবিউট ট্যাগ। অ্যাট্রিবিউট ট্যাগটা মূলত কি, যে আপনার ওয়েবসাইটে একটা টেক্সট দিয়ে রেখেছেন, সেই টেক্সটটাতে ক্লিক করলে আর একটা পেজে ভিজিট করবে। আমরা বিভিন্ন নিউজ পেপারে যাই না, যে প্রথমে কিছু হেডলাইন থাকে, অল্প কিছু টেক্সট থাকে, সেই হেডলাইনে ক্লিক করলে ওই নিউজটা পুরোপুরি আসে না। এই যে ক্লিক করার যে বিষয়টা, ক্লিক করলে যে আর একটা পেজ ওপেন হচ্ছে, এইটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, আমরা এই অ্যাঙ্কর ট্যাগ নিয়ে একটু দেখবো। অ্যাঙ্কর ট্যাগটা একদম সহজ ট্যাগ, এবং এটা অল্প, মানে এক লাইনের একটা বিষয়। আচ্ছা,
এবার দেখেন আমরা অ্যাঙ্কর ট্যাগটা কোন জায়গায় লিখব, এই টেবিল সোজাসুজি। কেন, কারণ কি, এটা আছে বডির মধ্যে আছে, টেবিলটা বডির মধ্যে আছে, টেবিলের এবার অ্যাঙ্কর ট্যাগটা আমরা বডির মধ্যে নেবো, এই জন্য টেবিল সোজা লিখবে। ওকে, অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার জন্য প্রথম আমাদেরকে এ নিতে হবে, এবং এটাকে আমরা যথারীতি আমাদের ক্লোজ করতে হবে। অ্যাঙ্কর ট্যাগ নেওয়া শেষ। এখন অ্যাঙ্কর ট্যাগের আপনি এখানে কি লিখবেন, ক্লিক, ওখানে আপনি ক্লিক করবেন। এখন ক্লিক করলে, আচ্ছা আমরা দেখি এখন কেমন দেখা যাবে। দেখেন ক্লিক, আচ্ছা এই যে আমাদের এই টেবিলের সাথে এই ক্লিক লেখাটা লেগে যাচ্ছে, আমরা আরেকটা কাজ করি, এখানে একটা ব্রেক দিয়ে দিই, এটা দিলে একটা স্পেস পাওয়া যাবে। দেখেন একটা স্পেস হলো। এখন দেখেন আমরা বলেছিলাম কি যে এই অ্যাঙ্করটাকে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, কিন্তু আমাদের এখানে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ আমাদের অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, কিন্তু এই অ্যাঙ্কর ট্যাগে ক্লিক করলে কোথায় যাবে সেটা কিন্তু আমরা বলে দিইনি। এখানে আমরা আর একটা অ্যাট্রিবিউট লিখবো, সেই অ্যাট্রিবিউটের নাম আছে এইচ রেফ, মানে হার্স। এইটা আপনাকে ডিসাইডেড করবে যে কোন পেজে নিয়ে যাবে। সে আমরা একটা করি, এটা দিলাম, দেওয়ার পরে যদি আমরা এটা সেভ করি, সেভ করার পরে যদি আমরা পেজটাকে রিলোড দিই, দেখেন এখানে একটা আন্ডারলাইন চলে আসছে, মানে এটা একটা লিঙ্ক আপ হয়েছে। এখন যদি ক্লিক করি, দেখেন আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার অ্যাঙ্কর ট্যাগ। আরে আমি নির্বাচনে দাঁড়াবো না, আপনারা আমাকে নির্বাচনে দাঁড় করে ছাড়বেন, দীর্ঘই কারণ। ছোট ভাইটা আছে, কিছু বললাম না। তো শেষ হয় না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টাকা দেবে। সেটা বলে আপনি আমাকে মুখ তার সাথে দাঁড় করবেন, এটা কোনো কথা বললেন নাকি? কথা, তা সে টাকা দেওয়া যাচ্ছে, সমস্যা নেই, মুখ তার সাথে দাঁড় করছেন। আচ্ছা দেখ ক্লাস করছে তো। আচ্ছা সরি, আমি একটা একজনের সাথে একটু কথা বলছিলাম না, এই জন্য আমি মাইকটা মিউট করেছিলাম। যাই হোক, আমরা যে দেখেন এই অ্যাঙ্কর লিঙ্কটাতে এখন ক্লিক করলে আমাদের যে পেজের লিঙ্কটা দিয়েছি সেখানে চলে যাচ্ছে। আপনারা কিন্তু আমার সাথে সাথে চেষ্টা করবেন এগুলাকে প্র্যাকটিস করার জন্য। অ্যাঙ্কর লিঙ্ক নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে আর? ওকে, ধরে নিচ্ছি না কারো ভাই নেই। problem। আরেকটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে ফর্ম। ফর্মটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের অনেক সময় লাগে। সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে কোনো ডাটা কালেক্ট করবেন বা লগ ইন পেজ করবেন, রেজিস্ট্রেশন পেজ করবেন, সেক্ষেত্রে আপনার ফর্মটা খুব ইম্পর্টেন্ট। তো ফর্মটা আমাদের লাগে। আমরা এখন দেখব কিভাবে একটা ফর্ম বিল্ড করতে হয়। আচ্ছা, ফর্ম বিল্ড করার জন্য আমরা অ্যাঙ্করের নিচে আসবো, এখানে আমরা একটা বিআর দিয়ে দিই, ব্রেক দিয়ে দিই। প্রথমে আমরা আরেকটা ট্যাগ নেবো, সেটা হচ্ছে সেকশন। সেকশন ট্যাগ নিলাম এবং সেকশনটা ক্লোজ করলাম। আচ্ছা আমি আপনাদের একটা জিনিস দেখাই, জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করবেন যে আমি যে ট্যাগটা নিচ্ছি সেই ট্যাগটা কিন্তু সাথে সাথে ক্লোজ করছি। অনেকে ভাবতে পারে যে হ্যাঁ আমি সেকশন ট্যাগটা নিলাম, এরপরে যেগুলো থাকবে সেগুলো লিখে সেকশন ট্যাগটা আমি পরে দেবো, মানে ক্লোজিং ট্যাগটা আমি পরে দেবো। এক্ষেত্রে আপনার সমস্যা যেটা হতে পারে, আপনি যদি ভুলে যান তখন কিন্তু আপনাকে পুরো কোডটা রিভিশন দেওয়া লাগবে, মানে সেকশনের প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন দেওয়া লাগবে। এইরকম সিচুয়েশন যাতে না পড়তে হয়, এই জন্য আমি আপনাদেরকে বলবো
যে ট্যাগটা নেবেন সাথে সাথে সেই ট্যাগটাকে ক্লোজ করে দেবেন সাথে সাথে, তাহলে এরকম প্রবলেম হবে না। আচ্ছা, সেকশন ট্যাগ নেওয়ার পরে সেকশন ট্যাগের মধ্যে আমরা আরেকটা ডিভ নেব। এবং যথারীতি ডিভটাকে ক্লোজ করব। এবার আমরা যেহেতু ফর্ম নেব, সেজন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, কি বলে, আমাদেরকে ফর্ম ট্যাগ ট্যাগ নিতে হবে। ফর্ম ট্যাগ নিলাম এবং ফর্ম ট্যাগটাকে আমাদেরকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি গতকালকে বলছিলাম যে প্রত্যেকটা ট্যাগের কিন্তু ক্লোজিং নেই। ঠিক আছে, প্রত্যেকটা ট্যাগের ক্লোজিং নেই, কিন্তু সেগুলা কিন্তু হাতে গোনা কয়েকটা। আমি প্রথমে কিন্তু এই যে এ অ্যাট্রিবিউট ট্যাগটাকে বলছিলাম, এটা কিন্তু ক্লোজিং নেই। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ট্যাগেরই ক্লোজিং আছে, এই জিনিসটা মনে রাখবেন। এবার আমরা ফর্ম ট্যাগটাকে ক্লোজ করি। ফর্ম ট্যাগটাকে ক্লোজ করলাম। এবার আমাদের মূল কাজটা হবে ফর্ম ট্যাগের মধ্যে। আমরা প্রথমে একটা দেখেন যে আমরা একটা লগ ইন পেজ মতো বানাই, যেখানে একটা ইউজার নেম থাকবে, একটা পাসওয়ার্ডের ফিল্ড থাকবে এবং একটা লগ ইন বাটন থাকবে। তো এই কোনটা যে আপনার পাসওয়ার্ডের ফিল্ড, কোনটা ইউজার নেমের ফিল্ড, এই জিনিসটা বোঝার জন্য উপরে কিন্তু একটা টেক্সট লেখা থাকে। এই টেক্সটটাকে বলা হয় লেবেল। ঠিক আছে, লেবেল। আমরা প্রথমে একটা লেবেল নেব, লেবেল নিলাম এবং লেবেল ক্লোজ করলাম, ক্লোজ করলাম। করার পরে আমরা এই লেবেলের এখানে লিখবো ইউজার নেম, ইউজার নেম। এখন যদি আমরা একটা রিলোড দিই পেজটাকে, দেখেন এখানে কিন্তু একটা ইউজার নেম চলে আসছে। ঠিক আছে, ইউজার নেম চলে আসছে। এখানে বিআর টার্ম হয়, ইউজার নেম কাজ করছে। এবার ওখানে আমরা একটা ফিল্ড নিই, সেটা হচ্ছে ইনপুট ফিল্ড নেব। ইনপুট ফিল্ড নিলাম। ইনপুট ফিল্ডে কিন্তু ক্লোজিং নেই। আমরা এখানে দেখেন সেকশন ক্লোজিং করেছে, ডিপ ক্লোজিং করেছে, ফর্ম ক্লোজিং করেছে, লেভেল ক্লোজিং করেছে, কিন্তু ইনপুটে কিন্তু ক্লোজিং নেই। ওই অ্যাট্রিবিউটের এর মতো, আপনার অ্যানফোর ট্যাগের মতো। এবার ইনপুট ফিল্ডে আমরা যেটা করব, এটাকে দেখিয়ে দেব যে ইনপুট ফিল্ডে আমরা কি লিখবো। ইনপুট ফিল্ডের জিনিসটা আমরা কি থাকবে, এখানে টেক্সট থাকবে না পাসওয়ার্ড থাকবে। ঠিক আছে? তো সেই জন্য আমরা এখানে কি করবো, একটা অ্যাট্রিবিউট নেব, এটা হচ্ছে ইউআই কি টাইপ ইকুয়াল টু টেক্সট। এবার আমরা একটা রিলোড দিই। এই যে, এখানে আমাদের একটা ফিল্ড চলে আসছে যেখানে আমরা ইউজার নেম লিখতে পারবো। সেম ভাবে আমরা আর একটা পাসওয়ার্ডের জন্য নিয়ে নিই। একটা লেভেল নিয়ে নিই, লেভেল স্টার্ট, লেভেল ক্লোজ, পাসওয়ার্ড। সেখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু দেখেন পাশাপাশি আসছে। এবং তাহলে নিচে আনার জন্য আমরা কি করতে হবে, আগে কিন্তু বলেছি, নিচে আনার জন্য আমাদেরকে এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে, ব্রেক ট্যাগ। এবার যদি আমরা রিলোড দিই, ঠিক আছে, সব কিন্তু নিচে আসছে। এবার আমরা আরেকটা ইয়ে নেব, ইনপুট ফিল্ড নেব।
আচ্ছা, ওকে, এবার আমরা রিলোড দিই। দেখেন এখানে একটা পাসওয়ার্ড এসেছে, কিন্তু যদি আপনি লেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনি যাই লেখেন এখানে কিন্তু দেখা যাবে না, কারণ কি এটাকে আমরা স্পেসিফিক্যালি বলে দিয়েছি যে এটা হচ্ছে পাসওয়ার্ডের ফিল্ড। এখানে যেটা লিখবো সেটা দেখা যাবে না, ব্রাউজার এটা বুঝে নেবে যে এখানে কিছু লিখলে দেখা যাবে না। আর এখানে যাই লেখেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই তারপরে এই যে এটা লেগে গেছে, এখানে আমরা একটা ব্রেক দিই, দিয়ে এবং একটা রিলোড দিই। ওকে, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা বাটন নিতে হবে। আমরা এখানে একটা বাটন নেব। সেই বাটনটার কাজ হবে কি, যে ক্লিক করলে ওই ফর্মটার অ্যাকশন কি হবে। এই যে আমরা ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ডের অ্যাকশন কি হবে, যদিও সেটা হচ্ছে এর অ্যাকশনটা কি হবে সেটা পরবর্তীতে যখন আপনারা ডাইনামিক ওয়েবসাইট করবেন তখন বুঝতে পারবেন। হ্যাঁ, এখন এইচটিএমএল এ এটা ডাইনামিক ভাবে হবে না। তো আমরা যে বাটনটা নেব সেটাও কিন্তু একটা ইনপুট, এবং এটার টাইপ হবে সাবমিট। সাবমিট, এবং এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নেব, সেটা হচ্ছে ভ্যালু। সাবমিট, ওকে। এখন যদি আমরা একটা রিলোড দিই, দেখেন এখানে একটা সাবমিটের বাটন চলে আসছে। এখানে আমরা সাবমিটটা লিখে আমরা লগ ইন লিখে, হ্যাঁ, লগ ইন। এখানে আমরা একটা ব্রেক দিই। ব্রেকটা আমাদের আর একটা ব্রেক দেওয়া উচিত। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? নেই আমার। এটাকে আমরা একটু সামান্য একটা স্টাইল দিই। সামান্য একটু স্টাইল দিই। ও, তার আগে আরেকটা জিনিস শেখাই। এই যে দেখেন আমরা যে লেভেল দিয়েছি, লেভেল কিন্তু জাস্ট একটা টেক্সট আছে। আমরা যদি চাই লেভেলে ক্লিক করলে সেটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার কার্সারটাকে মাউসের ফিল্ডে নিয়ে আসবে। সেটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউট ইউজ করবো। অ্যাকশন অ্যাট্রিবিউটটা আমরা কিভাবে ইউজ করবো, এখানে আমরা দেবো অ্যাকশন। আচ্ছা, এটা আমরা ইয়ে করি, সরি আমরা লেভেল যাই, লেভেল এই অ্যাকশনটা পিএইচপি হবে। আমরা এটা করি না, আরেকটা যেটা শেখাচ্ছিলাম সেটা হচ্ছে লেভেল, এটা ক্লিক করলে আপনার লেভেলে ক্লিক করলে সেটা হচ্ছে আপনার ফিল্ডে নিয়ে যাবে। এটাকে আমরা করবো কি ফর, ফর ইকুয়াল টু, আচ্ছা এখানে মনে করেন যে ইউএসইআর ইউজার ইউজার নেম। ফর ইউজার নেমটা কিভাবে বুঝবো যে এটা ইউজার নেম? আমি একটু ভুল জায়গায় লিখেছিলাম, হ্যাঁ, এই জায়গাতে হবে। এটা যে টেক্সটটা যে ইউজার নেম, এটা কিভাবে বুঝবে? এখানে আমাকে একটা যেটা করতে হবে, এখানে একটা আইডি দিতে হবে। আমরা একটা আইডি দেবো এখানে, আইডি ইকুয়াল টু ইউজার নেম। এখন আমরা যদি রিলোড দিই, দেখেন এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। দেখেন ইউজার নেমে ক্লিক করলাম, এখানে চলে আসছে, কিন্তু পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আসছে না, কারণ পাসওয়ার্ড আমরা এখনো ব্যবহার করিনি। এখানে ক্লিক করলে ইউজার নেমে চলে আসছে। তো সেম ভাবে আমরা সেম জিনিসটা করবো কি পাসওয়ার্ডের ক্ষেত্রেও করবো। আমরা সেম জিনিসটা কপি করলাম, এখানে দিলাম,
ইউজার নেমের জায়গায় পাসওয়ার্ড করে দিলাম এবং ইনপুট টাইপের এটাকে আমরা একটা আইডি দিয়ে দিলাম। ওকে, রিলোড দিলে দেখেন এখন আমরা পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ডের ফিল্ডে অটোমেটিক কার্সার চলে যাচ্ছে এবং ইউজার নেম ফিল্ডে ক্লিক করলে ইউজার নেম ট্যাবে লেভেলে ক্লিক করলে ইউজার নেমের ফিল্ডে চলে যাচ্ছে। এখন এই যে ইয়েটা আমাদের অনেক সময় দেখা যায় যে এই ফর্মটা এক সাইডে না থাকে মাঝখানে থাকে, যদিও এটা সিএসএস এর কাজ, তারপর আমি একটু দেখাই। হুম, মানে আপনাকে স্ট্রাকচারটা বোঝাতে সুবিধা হবে। এই জন্য আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে ফর্মের একটা স্টাইল দিয়ে দিই। আমরা ফর্মের একটা স্টাইল দিয়ে দিই এবং সেটা প্রথমে মাঝখানে নিয়ে আসতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মার্জিন দিতে হবে। মার্জিন করতে হবে কি অটো, এই জন্য অটো করলাম। করার পর আমি যদি রিলোড দিই ভাই জিরো অটো করতে হবে না? মার্জিন জিরো অটো করতে হবে না? না অটো জিরো? আমাদের এখানে একটা স্পেলিং ভুল দিয়েছিল, হ্যাঁ, যার জন্য এটা আসছিল না। ওকে, দেখেন এখন কিন্তু আমাদের মাঝখানে চলে এসেছে। এখন আমরা এটাকে যে 25% দিয়েছি, কিন্তু এটা দেখেন যে 25% হচ্ছে না। তাহলে কি করবো, আমরা ইনপুট ফিল্ডটাকেও একটা স্টাইল দিয়ে দিই। ফিল্ডটাকেও একটা স্টাইল দিয়ে দিই। স্টাইল, আর স্টাইলটা কি দেবো, এটা হোয়াইট করে দেবো আমরা আছে 100%। 100%। এখন আমরা রিলোড দিই, দেখেন এটা কিন্তু এই যে আমরা ডিড নিয়েছি ডিডের 100% হয়ে গেছে। এভাবে আমরা এটাকে করে দিই। কি করলাম, টেক্সট করলাম। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটা আরেকটা এক্সট্রা ব্রেক দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। নিচে চলে গেছে, তাহলে একটু হাত দেওয়া গেছে ওখানে কি হলো। ওকে, এখন দেখেন এই যে লোগো ফর্মে যে লগ ইন যে বাটনটা, আমাদের টাইমার কতটুকু আছে তো দেখে তো। টাইম আছে যথেষ্ট। আমরা যদি চাই এই লগ ইনের যে বাটনটা এটাকে আমরা একটু স্টাইল করব, যেটা কিন্তু সিএসএস দিয়ে করা সম্ভব। আমরা একটা জাস্ট একটা সিএসএস ইউজ করবো, এটা হচ্ছে আমরা এখানে ইউজ করবো স্টাইল। ব্যাকগ্রাউন্ড কালার
ব্লু দিই, ব্লু। এবার রিলোড দিই, ব্লু হয়ে গেছে। এখন দেখেন এই যে টেক্সট ব্লু দেওয়ার ফলে যে জিনিসটা হচ্ছে, টেক্সটের কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না। টেক্সটের কালারটা আমরা একটু হোয়াইট করব। সরি সরি, এখন ঠিক আছে সাউন্ড? ঠিক আছে ভাই। টেক্সট আছে, টেক্সটটা কিন্তু আমরা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কালো কালারের টেক্সট তো। টেক্সটটাকে আমরা একটু হোয়াইট করে দিই। এই জন্য কি করবো, জাস্ট কালার, কালার হোয়াইট। ঠিক আছে। এখন আমরা যদি চাই বাটনটাকে একটু আমরা ইয়ে করি, বড় সড়ো করি, সেটাও করতে পারবো। এগুলা এগুলা নিয়ে আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করবো সিএসএস এর ক্লাসে। জাস্ট আপনাদেরকে একটু সামান্য ধারণা দিয়ে রাখছে, যাতে সিএসএস এর ক্লাসে আপনাদের জন্য একটু বেশি সুবিধা হয়। এটি 10 px, এই যে, ঠিক আছে। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? নাই। আচ্ছা, আমরা আজকে আরেকটা ইয়ে ট্যাগ ট্যাগ দিয়ে ক্লাসটা, ট্যাগের ক্লাসটা শেষ করব, এবং তারপর আমরা স্ট্রাকচার নিয়ে অল্প কিছু আলোচনা করব। সেটা হচ্ছে বাটন ট্যাগ। এটা কিন্তু আমরা সাবমিট বাটন বলে এটাকে। এছাড়াও একটা আলাদা স্পেসিফিক বাটন আছে, যেটাকে বলা হয় বাটন ট্যাগ। যদি এটা লিখি, সেটার জন্য আমরা করবো কি, বাটন স্টার্ট করলাম, বাটন ক্লোজ করবো, ক্লোজ করবো। আর এখানে লিখলাম ক্লিক। এবার যদি রিলোড দিই, এই দেখেন একটা বাটন কিন্তু চলে আসছে, হ্যাঁ? আচ্ছা, আমরা আরেকটা জিনিস করতে পারি এখানে। এই বাটনে ক্লিক করলে আপনার মনে করেন যে একটা লেখা আপনাকে পপ আপ করবে। এটা একটা মজার বিষয়, হঠাৎ করে মাথায় আসলো, এই জিনিসটা একটু শিখাই দিই। এই জন্য আমরা যেটা করবো, এখানে একটা জিনিস করতে হবে, তো বাটন টাইপ করতে হবে। তো বাটন টাইপ বাটন। এবার যেটা বললাম যে একটা ক্লিক করবেন, সেটা হচ্ছে পপ আপ হয়ে আসবে। এটাকে বলা হয় অন ক্লিক। এটা একটা মজার বিষয় কিন্তু। এখানে লিখতে হবে অলটা, এবং এটা লেখার পরে আপনি একটা ব্র্যাকেট দেবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন, এর মধ্যে দুইটা অ্যাপোস্ট্রোফিস দেবেন, এরকম যে হ্যালো হ্যালো। এখন যদি আমরা একটা রিলোড দিই, ভুল হয়েছে না হয়। ও আচ্ছা, এই যে আমাদের এই টেক্সটের বানানটা ভুল আছে। অ্যালার্ট হবে, alert হবে। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করলেই এটাকে আপনার পপ আপ হিসেবে শো করাবে। তো আজকে আমরা যে ইয়েগুলো নিয়ে আলোচনা করলাম, ট্যাগ নিয়ে আলোচনা করলাম, গতদিন যে ট্যাগ নিয়ে আলোচনা করলাম, মোটামুটি এই ট্যাগ গুলাই আমাদের প্রফেশনাল লাইফে সবচেয়ে তো বেশি কাজে লাগে। এর বাইরেও অনেকগুলো ছোটখাটো ট্যাগ আছে, যেগুলা খুব একটা ইউজ হয় না, তবে ইউজ হয়, ক্ষেত্র বিশেষে ব্যবহার করতে হয়।
তো আমরা ওই ট্যাগ গুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, কারণ ওইগুলো একেবারে সিম্পল ট্যাগ। আপনারা যখন প্রফেশনাল লাইফে কাজে যাবেন তখন ওইটা আপনার প্রয়োজনে অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে এটা একটা কি এবং কিভাবে ইউজ করতে হয়। তো আমরা যে স্ট্রাকচারটা আজকে বিল্ড করলাম, একদম দেখেন স্ট্রাকচারটা কিন্তু একদম ফ্রেশ। যে কেউ দেখলে বুঝতে পারবে যে একটা এইচটিএমএল স্ট্রাকচার কিভাবে কাজ করে। ঠিক আছে, এইচটিএমএল স্ট্রাকচার কিভাবে কাজ করে। এবং আপনি নিজেও যখন পরবর্তীতে এই পেজটা নিয়ে বা এই সাইটটা নিয়ে কাজ করতে যাবেন, এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনার নিজের ক্ষেত্রে বোঝাও সুবিধা হবে। এখন এই এইচটিএমএল স্ট্রাকচারের যে বিষয়টা, এটা নিয়ে বুঝতে পারেননি এমন কেউ কি আছেন? একটু কথা বলবেন, এখন একটু আপনারা কথা বলবেন। হ্যাঁ, আজকের ক্লাসের যে এলিমেন্ট গুলা আমরা শেখাতে চাইছিলাম সেগুলা নিয়ে অলরেডি আমরা কিন্তু আলোচনা করেছি। এখন যদি কারো প্রবলেম থাকে সেগুলা ইনস্ট্যান্ট আমাকে বললে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আমার মনে হয় কারো কোনো কারো কোনো কি প্রবলেম হচ্ছে? প্রবলেম নাই, কিন্তু আপনার এই ভিডিওটা মানে ইউটিউবে পাওয়া যায় না আর কি। গ্রুপ দেখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ, আমরা কিন্তু দুই জায়গাতে লিঙ্কটা দিয়ে দিয়েছি। হ্যাঁ ভাই, পেয়েছি পেয়েছি। সকালেই আপলোড করে দেবো। আর আপনারা বাসায় এই জিনিসটা প্র্যাকটিস করবেন। আমরা আজকে আপনাদেরকে কিভাবে আপনাদের হোমওয়ার্কটা জমা দেবেন সেটা দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখানে আপনাদের হোমওয়ার্কটা জমা দেবেন। তো ধন্যবাদ সবাইকে ক্লাসে জয়েন করার জন্য। আর ক্লাসে জয়েনের অবস্থা তো আস্তে আস্তে অনেক কম দেখছি। একটু চেষ্টা করবেন প্রত্যেকে জয়েন করার, কারণ একটা ক্লাস মিস করলে আপনারা কিন্তু পরবর্তী ক্লাসে বুঝতে অসুবিধা হবে। আমি গত ক্লাসেও বলেছিলাম যে যেমন আমরা গত ক্লাসে যেগুলো আলোচনা করছি, মনে করেন যে ডক টাইপ কেন দরকার, বা এইচটিএমএল এখানে এবং এখানে কেন, এর মধ্যে হেড কি কাজে লাগে, বডি কি কাজে লাগে, এই জিনিসগুলো নিয়েছিলাম। এবং গত ক্লাসে যে ট্যাগ গুলা নিয়ে আলোচনা করছিলাম, ওই ক্লাসে যদি কেউ অ্যাটেন্ড না থাকে তাদের জন্য কিন্তু বোঝা একটু কষ্টকর। যতই আমরা ভিডিও ইউটিউবে আপলোড করি না কেন, লাইভ ক্লাস এবং ভিডিও ক্লাস এই দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট থাকে। এই জন্য আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড হওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একজন প্রফেশনাল ডেভেলপার হওয়ার জন্য আপনাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তো আজকের মতো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।